নমস্কার। রাত 9টা মানে শুরু হয়ে যাবে স্টেডিয়াম বুলেটিন এবং শুরু হচ্ছেও OneXBet নিবেদিত স্টেডিয়াম বুলেটিন, যেখানে আপনারা সমস্ত কিছু খেলার দুনিয়ার রোমাঞ্চকর সব খবর, ড্রেসিং রুমের হাড়ির খবর সব কিছু পান। আর আমার সঙ্গে অন্য দিনের মতোই এই শোতে কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আর আজকে জানেন আপনারা যে কানপুরে ভারত রোমাঞ্চকর সিরিজ জিতেছে। ভাবাই যায় না যে মাত্র দুদিনে প্র্যাকটিক্যালি একটা টেস্ট ম্যাচ শেষ করে দিয়েছে ভারত, যে ক্রিকেট ইতিহাসে চতুর্থ সংক্ষিপ্ত ব্যবধান। মানে চতুর্থ সংক্ষিপ্ত কোন দিক থেকে না, ডিউরেশনের দিক থেকে এত কম সময়ের মধ্যে একটা টেস্ট ম্যাচ শেষ করে দিতে পারে একটা টিম। ভাবাই যায় না। বলতে গেলে ভারত যেন অশ্বমেধের ঘোড়া ছুটাচ্ছে, কারণ এই নিয়ে পরপর 18টা সিরিজ জয়জ্যোতি জিতলো ভারত। একেবারে দুর্দান্ত পারফরমেন্স ভারতের। আর বৃষ্টিটা হয়ে একদিকে ভালোই হয়েছে, নাহলে হয়তো এই ধরনের ক্রিকেট দেখা যেত না, যেভাবে ব্যাটিং করেছে ভারতীয় ব্যাটাররা। আর টোটালি আপনি যেটা বললেন, কি বলবে, জিজি বল বলছে সবাই এটাকে। এখানে মাইকেল ভন কালকে টুইট করেছেন যে ভালো লাগছে দেখে ভারতীয় ক্রিকেট অবশেষে বাসবলটাকে গ্রহণ করেছে। তো যাই হোক, এই ধরনের ক্রিকেট এবং প্রায় প্রতিটি ব্যাটার 100-র উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন গতকাল। আর যার ফল আজকে দেখতেই পাচ্ছেন, মানে 34 ওভারে 285, আনবিলিভেবল। আর এই মুহূর্তে আমি একটা ইনফো দিয়ে রাখি যে WTC র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে ভারত ধরাছোঁয়ার বাইরে একেবারে। ম্যাচ 11টা ম্যাচ খেলেছে এখনো পর্যন্ত, 8টিতে জয়, 2টিতে হার, 1টিতে ড্র এবং টোটাল পয়েন্ট 98। শতাংশের দিক থেকে যদি বিচার করা যায় তাহলে 74.24%। এদিকে অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে রয়েছে। আমি এটাও বলে দিচ্ছি, 12টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া, 8টিতে জয়, 3টিতে হার, 1টিতে ড্র, টোটাল 90 পয়েন্ট। এবং শতাংশের বিচারে ভারতের থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে, 62.50। এই দুটি দেশের মধ্যে আশা করা যায় যে WTC ফাইনাল হবে, তবে ভারত কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে। অনেকটা এগিয়ে। ভারতের পর নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে 3টে টেস্ট ম্যাচ। যে গতিতে ভারত এগোচ্ছে, কেন উইলিয়ামসন যদি দেখে থাকেন খেলা, তিনি আমার মনে হয় আতঙ্কিত হবেন। কারণ ভাবাই যায় না যে জাস্ট দুদিনের মধ্যে ভারত জাস্ট উড়িয়ে দিল বাংলাদেশকে। এবং বাংলাদেশ এত কথা বলেছিল, বাংলাদেশের সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় একটা বিরাট প্রতিশোধ নেবেন এত কথা বলছিলেন। সেখানে ভারত দুর্ধর্ষ খেললো এই সিরিজ। এবং ভারতের সমস্ত ক্রিকেটারদের যদি দেখো, রবিচন্দ্রন অশ্বিন আবার ম্যান অফ দ্য সিরিজ হলেন। এই নিয়ে 11 বার ম্যান অফ দ্য সিরিজ হলেন, যা মুথাইয়া মুরলীধরনের সমান। এবং কি অসাধারণ পারফরমেন্স। মানে অশ্বিন, আমি আবার এই শোতে এর আগেও বলেছি, আমায় কালকেই একজন ক্রিকেট বিশেষজ্ঞ কালকে বলছিলেন, গতকাল শারজাতে একটা অনুষ্ঠান ছিল, সেখানে বলছিলেন যে রবিচন্দ্রন অশ্বিন প্রসন্নকে ফাইনালি পেছনে ফেলে দিয়েছেন। এবং এইটা কিন্তু শোতে আমরা বারবার আলোচনা করি যে কি দুর্ধর্ষ দিনের পর দিন একটা লোক কাভার্ড পিচে এত সব শট বেরিয়েছে স্পিনারদের সঙ্গে। বাংলাদেশ সুইপ করার চেষ্টা করলো ক্রমাগত। আজকেও হাতুরা সিংহে বলেছেন যে আমরা রিভার্স সুইপ করতে চেয়েছি, সুইপ করতে চেয়েছি, সেটাই রাস্তা ছিল। কিন্তু দেখো দিনের শেষে না অশ্বিনকে খেলতে পারলো, না জাডেজাকে, যিনি আজকে আবার 300 উইকেট পূর্ণ করলেন। একেবারেই ওই জন্যই বলছি যে অজা জুটিকে সামলানো খুব কঠিন হবে। কিছুদিন আগে গ্লেন ম্যাক্সওয়েল বলেছিলেন যে বর্ডার গাভাস্কার সিরিজে এই দুজন বোলার কিন্তু পিভটাল রোল প্লে করতে পারেন। আর যে ধরনের পারফরমেন্স তারা দিচ্ছেন, হয়তো উপমহাদেশীয় উইকেট, কিন্তু এই দুই বোলার ফ্যাক্টর হতে পারে অস্ট্রেলিয়াতেও, যেটা গ্লেন ম্যাক্সওয়েল বলছেন। আমি একটা প্রশ্ন করবো এক্ষেত্রে। না, এখানে আমি তোমাকে যার একটা হেডিং, আমি জানি তুমি দেখেছো কিনা, এটা বলছে ইন্ডিয়া বিট ওয়েদার, ক্লক অ্যান্ড বাংলাদেশ টু উইন আ টেস্ট ম্যাচ। আমি ওটার সঙ্গে যোগ করতে চাই অ্যান্ড এ ড্রপ ক্যাচ টু উইন এ টেস্ট ম্যাচ। KL রাহুল যে ক্যাচটা যে স্লিপে ফেলেছেন, সেটা ফেলার ক্যাচ নয়। কারণ একজন ব্যাটসম্যান যখন মারতে যান, অনেক সময় কি হয়, স্লিপে যে ব্যাটসম্যান যদি মারতে চান, অনেক সময় স্লিপ ফিল্ডারের চোখটা ওদিকে থেকে হঠাৎ করে কানায় অতর্কিত হলে সেটা একটা অনেক সময় অসুবিধা হয়। কিন্তু যখন একজন ব্যাটসম্যান একটা বল ডিফেন্ড করতে যাচ্ছেন, তখন একটা ক্যাচারের চোখটা পুরোপুরি সেদিকে থাকে, কনসেন্ট্রেশনটা। সেখানেও যদি তুমি ক্যাচ মিস করো, তাহলে মনে করতে হবে তুমি একটা বাজে ক্যাচ মিস করেছো। এবং তা সত্ত্বেও ভারত কিন্তু জিতলো। একেবারে ভারত জিতলো। আর এখানেই প্রশ্নটা যে আমরা অশ্বমেধের ঘোড়া বলতে সেই স্টিভ ওয়া, রিকি পন্টিং অস্ট্রেলিয়া জানি, এই ভারতকে কোথায় রাখবেন? ভারতও কি ইনভিনসিবল ইন্ডিয়া? দেখো 18টা সিরিজ হোমে জিতেছো তুমি। আমি স্টিভ ওয়া কি লয়েডের টিম অনেক হয়তো বেটার, কিন্তু এটা ভাবতে হবে তাদের সময় নিউট্রাল আম্পায়ার ছিল না। আজকে তুমি দেশের মাঠে কিন্তু দেশের আম্পায়ার দিয়ে খেলে 18টা সিরিজ জেতোনি, তুমি নিউট্রাল আম্পায়ার দিয়ে খেলে জিতছো। খুব ইম্পর্টেন্ট একটা ডিফারেন্স। কারণ সেই সময় দেশপ্রেমিক আম্পায়াররা ছিলেন, যারা দেশপ্রেম দেখাতেন। বোর্ডের চাপে তাদের ডিসিশন দিতে হতো।
এখানে কমপ্লিটলি হচ্ছে যে তোমার নিউট্রাল, এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে দেশপ্রেম দেখাবে কি বোর্ডের চাপ আসবে। সেই অবস্থায় টানা 18টা সিরিজ দেশের মাঠে জেতা চমকপ্রদ। গৌতম গম্ভীর কোচ হয়ে শ্রীলঙ্কাতে প্রথম হেরেছিলেন ওয়ানডে সিরিজ, কিন্তু এখানে যেভাবে মানে যে ভঙ্গিতে ভারত এটা জিতলো, সেটা আমার মনে হয় যে কোনো টিমের ঠকঠকানি এনে দেওয়ার পক্ষে যথেষ্ট। একদমই। আর বাংলাদেশ ক্রীড়া সাংবাদিকের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে এই হারের পোস্টমর্টেম বলতে গেলে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। হ্যাঁ, হয়তো ইন্ডিভিজুয়াল পারফরমেন্স রয়েছে, মমিনুল্লাহ সেঞ্চুরি করেছে। আপনার কাছে এটাই প্রশ্ন যে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানকে হারিয়ে এসছে, রাওয়ালপিন্ডিতে ক্লিন সুইপ করে এসছে, এখানে হারের কারণটা কি? পরে ভারত বাংলাদেশের চেয়ে অনেক বেটার টিম, এবার পাকিস্তানের চেয়ে ভারত অন্য লেভেলের। এবং বাংলাদেশ আমার ধারণা কিছুটা একটু এই যে দেশের একটা চাপ, দেশের একটা অংশের ভারতকে হারাতে হবে, হয়তো আমার মনে একটু প্রেশারের মধ্যেও ছিল। এবং তারপরে সাকিব বিতর্কটা তাদের কোনো সুবিধে করেনি। সাকিব বিতর্ক এখনো চলছে একদম। এবং সেখানে সব মিলিয়ে তারা তালগোল পাকিয়ে গেছে আমার ধারণা তারা। এবং আরেকটা স্ট্র্যাটেজি নিয়েছিল যে ভারতকে অ্যাটাক করবে। এবার অশ্বিন আর বুমরাকে অ্যাটাক করা, যারা ভারতের সর্বকালের সেরা দলে থাকার যোগ্য, এত সহজ নয়। সেই কোয়ালিটি এদের নেই অশ্বিন বুমরাকে ভারতের মাঠে অ্যাটাক করার মতো। একেবারেই। আর পরবর্তীতে যে প্রসঙ্গটি আসবো, সাকিব আল হাসান অলরেডি আসছি, কিন্তু আমার মনে হয় আমার বাংলাদেশ থেকে রানা আব্বাস আছেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় সাংবাদিক, তার সঙ্গে আমরা ফোনে কথা বলছিলাম, একটু শুনে নেওয়া যাক। ব্যাটিংটা সবচেয়ে বাজে পারফরমেন্সের মূল কারণ বাজে ব্যাটিং। আপনি জাস্ট স্কোরটাই মিলিয়ে দেখুন। চেন্নাইতে বাংলাদেশ প্রথম ইনিংসে করলো 149, 234, দ্বিতীয় ইনিংসে করলো 234। কানপুরে ঠিক তার উল্টো, প্রথম ইনিংসে 233, পরের ইনিংসে 146। মানে আপনি দেখুন একই রকম ডিজিট মনে হচ্ছে, একই রকম নাম্বারস। তো এর কারণ হচ্ছে হতশ্রী ব্যাটিং। কানপুরে মাত্র 2.5 দিনও, মানে 2 দিনও খেলার সুযোগ মনে হয়নি। আপনারা সবাই দেখলাম বৃষ্টির পেটে চলে গেল প্রায় পুরো 2.5 দিনের মতো। এরপরও বাংলাদেশ টেস্টটা ড্র পর্যন্ত করতে পারেনি। আজকে যদি বাংলাদেশ দুটো সেশনও খেলতে পারতো, কালকে আসলে আমরা মেহেদী হাসান মিরাজের কথাও, কালকে যে দলের প্রতিনিধি হয়ে আসছিলেন তার কথা তো আমরা মনে হচ্ছিল যে বাংলাদেশ ড্রয়ের লক্ষ্যে খেলবে, সে একদম ডিফেন্সিভ একটা স্ট্র্যাটেজি। কিন্তু তারপরেও দেখলাম আমরা একটা সেশন ভুল, মানে কোনোভাবে ব্যাটিং করলো বাংলাদেশ, তার মধ্যে গুটিয়ে গেল। আসলে ব্যাটিংটাই ডিফারেন্সটা তৈরি করে দিয়েছে, পার্থক্যটা তৈরি করে দিয়েছে আমার কাছে মনে হয়েছে। সাকিবকে নিয়ে আমি বলবো, সাকিব আল হাসান আসলে কানপুরের শেষ টেস্টটা খেলে ফেলেছে কিনা, এটাই হচ্ছে আসলে আমাদের বড় প্রশ্ন। আমরা গত কয়েকদিনে আমরা যেটা শুনেছি, সাকিব যেহেতু বলেছেন তিনি যদি পর্যাপ্ত মানে সেভাবে নিরাপত্তা পেয়ে থাকেন, সেই নিশ্চয়তা পেয়ে থাকেন, তিনি খেলে আবার ফিরে আসতে পারবেন বা বেরিয়ে আসতে পারবেন দেশ থেকে, তাহলে তিনি মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি বিদায় নেবেন। কিন্তু আমরা এখনো পর্যন্ত বিসিবি কিংবা সরকারের তরফ থেকে আমরা সেরকম কোনো নিশ্চয়তা শুনিনি। কয়েকদিন আগে, এই 2 দিন আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা তিনি নিজেই স্বয়ং তিনি যে বক্তব্য দিয়েছেন সাকিবের ব্যাপারে, তাতে আমরা কোনো ধরনের সাকিবের খেলার ব্যাপারে, দেশের মাঠে বিদায় দেওয়ার ব্যাপারে তেমন কোনো পরিষ্কার বার্তা বা নিশ্চয়তা আমরা দেখিনি। সেই হিসাবে বলা যায় এখনো পর্যন্ত সাকিব আল হাসানের দেশে বিদায় নেওয়াটা পুরোই অনিশ্চিত। অ্যাকচুয়ালি অনিশ্চিত না, আমার মনে হয় সাকিব আল হাসান দেশের মাঠে বিদায় নেবেন না। কানপুরে জীবনের শেষ টেস্ট খেলে ফেলেছেন। সাকিব রান করেছেন 9 আর 0, মানে দুটো ইনিংস মিলিয়ে 9। জীবনের শেষ টেস্ট ইনিংস যদি কানপুরা তারা 0 করেছেন। বোলিংয়ে 78 রানে 4 উইকেট, সেকেন্ড ইনিংসে 3 ওভারে 18 রানে কোনো উইকেট পাননি। 78 রানে 4 উইকেটটা গুরুত্ব দেবো না, ভারত পাগলের মতো রানের জন্য ছুটছিল, সেই সময় মারতে গিয়ে আউট হয়েছে। 4টে উইকেট নিশ্চয়ই, কিন্তু কোন পরিস্থিতিতে এসে সেটা ভাবা দরকার। আমার একটু অবাক লাগলো সাকিব যখন আউট হয়ে ফিরে যাচ্ছেন সেকেন্ড ইনিংসে, আমি ভেবেছিলাম রোহিত শর্মা টিমকে নিয়ে ঘিরে একটা সাকিবকে ফাইনাল গার্ড অফ অনার দেবেন, সাধারণত দেওয়া হয়ে থাকে। হয়তো ম্যাচ জেতার এই যে উদগ্র একটা এর মধ্যে তারা হয়তো সেটা দেননি, কিন্তু সেটা দিলে খারাপ হতো না। সাকিব তো ভারতের মাঠে লাস্ট খেলছেনই, সাকিবের লেভেলের একটা প্লেয়ার, বিদায়ী একটা অভিনন্দন তার প্রাপ্য। আর যেটা রানা আব্বাস বলল না পুরোটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা বলেছেন যে একটা গোটা দেশ যদি তোমার উপর রেগে থাকে, 5-6টা সিকিউরিটির লোক কি করবে? সাকিবকে আগে দেশের 50% মানুষকে তার বক্তব্য বোঝাতে হবে। তার মানে খুব ক্লিয়ার যে সরকার বা বোর্ড সাকিবকে মিরপুরে কোনো রকম নিরাপত্তা, দূরে থাক, কোনো অ্যাসিওরেন্স কিছুই দেবে না। কাজেই সেক্ষেত্রে তিনি এই খেলে ফেরত যাবেন, তিনি T20 খেলবেন না বলেই দিয়েছেন।
কাজে একটা বর্ণময় কেরিয়ারের শেষটা খারাপ হলো। এরপরে আদৌ বাংলাদেশ তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেবে? আমার তো ঘোরতর সন্দেহ আছে, যদি এরকম চলতে থাকে হয়তো নেবেই না। একেবারেই সাকিব আল হাসান নিয়ে মানে প্রশ্ন চলতেই থাকবে। আর যেটা গৌতমদা বললেন যে কানপুরি হয়তো শেষ ইনিংসটা খেলে ফেললেন, 0 রান, ব্র্যাডম্যানেরও 0 ছিল, সৌরভেরও 0, সাকিবেরও 0। আমি জানি না এই ক্ষেত্রে গাভাস্কারের লাস্ট 5 দিনের ক্রিকেটে 0 বাইসেন্টেনারি ম্যাচে। তো দেখা যাক এটা শেষ পর্যন্ত কি হয়। তবে এটাই বলার যে শেষ কি মানে শেষ নাকি শেষ হইয়াও হইল না শেষ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটা রয়েছে, সেটা অবশ্যই পাখির চোখ, সেটা সাকিব আল হাসান নিজেও বলেছেন। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি আদৌ সম্ভব কিনা সেটা এক্ষুনি সেটাই বললাম যে সাকিব আল হাসানের আমি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এই পরিস্থিতিতে। সাকিব থাক, ভারতে ফেরা যাক। যশস্বী জয়সওয়াল আজকে একটা অরুণ লাল একটা দারুণ কথা বললেন, নার্ভলেস একটা ক্রিকেটার, নার্ভলেস। অরুণ লালের মতো একজন লোক যিনি টেম্পারামেন্টকে ভীষণ গুরুত্ব দেন, বললেন নার্ভলেস। যশস্বী জয়সওয়াল এই টেস্ট ম্যাচে আরেকটা রেকর্ড করেছেন, 2টো টেস্ট ম্যাচে 50 রান যত বলে করেছেন, সেটা বলছে টেস্ট ক্রিকেটের ইতিহাসে 2টো হাফ সেঞ্চুরিতে 3rd হাইয়েস্ট। মানে যবে থেকে টেস্ট ক্রিকেট হচ্ছে 2টো ইনিংসে হাফ সেঞ্চুরি এত কম বলে মাত্র 2জন করেছেন। ডেভিড ওয়ার্নার করেছেন, হ্যারি ব্রুক করেছেন গত 5-6 বছরের মধ্যে। বোঝাই যাচ্ছে টি20 ক্রিকেটের এমন একটা বল যে গত 5 বছরে হয়েছে। তারপরে কতটা স্পেসে তিনি খেলছেন। শুধু আমি বলবো যে অস্ট্রেলিয়ানরা শুধু একমাত্র তাদের একটাই ছোট জায়গা দেখতে পাবেন পেনিট্রেট করার মতো ভারতের ইনিংসে। রোহিত শর্মার ফর্মটা কিন্তু ভালো যাচ্ছে না। একেবারেই যশস্বীর কথা উঠছে এবং যশ কি রাজ করবেন অস্ট্রেলিয়াতেও? যশস্বী জয়সওয়াল যেটা করেছেন, অলরেডি এতগুলো রান করেছেন এবং বেপরোয়া ব্যাটিং করেছেন, যে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন দুর্দান্ত। আর এটাই বলা যে এই যশ রাজ করবেন অস্ট্রেলিয়ার মাটিতেও এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধেও দুরন্ত ব্যাটিং করবেন, এটুকু আশা করা যায়। রবীন্দ্র জাদেজা প্রসঙ্গে আসবো। জাদেজাও দুরন্ত পারফরমেন্স, 300 উইকেট, একই সঙ্গে রান করেছেন। মানে এই ক্রিকেটারটি তার ফার্ম হাউসে একবার ঘোড়ার উপরে ওঠেন, একবার নামেন, এইভাবে ফিটনেস বজায় রাখেন এবং সেটাই হয়তো ফিটনেস তার অন্যতম কারণ এবং তার পারফরমেন্সও কিন্তু সেটা প্রতিফলিত হচ্ছে সবুজ গালিচায়। যে কোনো ঘোড়ার উপর ওঠেন না, রেসিং ঘোড়ার উপর, যে ঘোড়াগুলো রেসে দৌড়োয় সেই ঘোড়ার উপর ওঠেন যে ঘোড়াগুলোর পেসটা বেশি। নর্মাল একটা ঘোড়া ও তো নৈনিতালে বেড়াতে গিয়ে আমরা উঠতে পারি, ওইটাতে তো ফিটনেসটা হবে না। রবীন্দ্র জাডেজা একদম অন্য রকম। তিনি 300 উইকেট পেরিয়ে গেলেন 73 টেস্ট ম্যাচে। বিশেন সিং বেদি 266, 67 টেস্ট ম্যাচে, যতদূর আমি মনে করতে পারছি। রবীন্দ্র জাদেজা একজন অসাধারণ ক্রিকেটার, যাকে আমি বলবো যে স্পিনার হিসেবে তাকে হয়তো আমরা যোগ্য সম্মান দিইনি। সবাই মনে করেন যে তিনি বিটস অ্যান্ড পিসেস ক্রিকেটার, একটু এসে বল করে দেন। কিন্তু বারবার করে বলছি যে জাডেজা বা অশ্বিনের মতো স্পিনারদের এই সময় কৃতিত্বটা আরও বেশি, কারণ যে ব্যাটগুলো এখনকার দিনে তৈরি হয়েছে সেই ব্যাটগুলো গদা। এবং তুমি জানো এখন রঞ্জি ম্যাচের আগে একটা ব্যাট পরীক্ষা হয় এমনি বড় ম্যাচে। ক্রিকেটাররা যে ব্যাটে খেলেন অনেকে সেই ক্রিকেটার ব্যাটটা লুকিয়ে রাখেন, অর্থাৎ যখন পরীক্ষক আসেন তারা যেটাই চওড়া ব্যাটটা দেখান না, সো পরীক্ষক দেখে চলে যান। এই যুগে এত শর্ট এইরকম গদা ব্যাট, সেখানে দাঁড়িয়ে এই 23-24 অ্যাভারেজে 300 উইকেট নেওয়া ইজ জাস্ট রিমার্কেবল। এবং আমরা রোম্যান্টিসিজমের জন্য বিশেন সিং বেদিকে মনে রাখবো কাদের তিনি বল করেছেন কোন সময়ে। জাডেজা কোনো অংশে কম নন, একেবারে কোনো অংশে কম নন এবং এই ধারাটা চলতেই থাকবে, এটুকু আশা রাখি জাদেজার তরফ থেকে। এবারে আসবো আকাশদীপের কথায়। আকাশদীপও কিন্তু দারুণ পারফরমেন্স করছেন এবং অবশ্যই যখনই সুযোগ পাচ্ছেন সেটা কিন্তু কাজে লাগাচ্ছেন। এই আকাশদীপকে কি অস্ট্রেলিয়ায় দেখতে পাচ্ছেন? আকাশদীপকে আমার মনে হয় ইংল্যান্ডে আরও বেশি এফেক্টিভ হবে, কারণ আকাশদীপের বোলিংটা একটু ঠিক সুইং নির্ভর। অস্ট্রেলিয়াতে পেস থাকলে ভালো হয়, যে সিমটা হিট করে সে ভালো হয়। আমি জানি মোহাম্মদ সিরাজকে এখন অব্দি খুব একটা ফর্মে মনে হচ্ছে না। যদি মোহাম্মদ শামি ফিট হয়ে যান, তো মোহাম্মদ শামি, বুমরা এই দুজন এবং থার্ড পেসার হিসেবে আকাশদীপ থাকতে পারেন, সিরাজ থাকতে পারেন, তাহলে সত্যি এটা একটা ভালো হবে। শামির ফিরে আসাটা খুব দরকার। এবার অস্ট্রেলিয়াতে একটাই প্রবলেম, যে তুমি ফিট খুব ভালো না হলে অস্ট্রেলিয়ান উইকেটে পারবে না, কারণ অস্ট্রেলিয়ান উইকেটটা খুব শক্ত, ইংল্যান্ডের মতো নরম নয়। সেখানে তোমার যদি মাসেলসগুলো ঠিকঠাক করে তৈরি না থাকে, তুমি আবার অস্ট্রেলিয়ায় গিয়ে চোট পেয়ে যেতে পারো। সেই জন্য মোহাম্মদ শামির ফুল ফিটনেসটা খুব দরকার। ভিভিএস লক্ষ্মণ একটা ভালো কথা বলেছেন যে রাহুল দ্রাবিড় যখন কোচ ছিল, ও দেখতো কন্ট্রাক্টেড ক্রিকেটারদের, আমি দেখতাম রিজার্ভ ক্রিকেটারদের। তো এখন শামিকে দেখার দায়িত্ব ভিভিএস লক্ষ্মণের। আশা করা যাবে যে তিনি নতুন কোচের হাতে ফিট শামিকে আবার ফিরিয়ে দেবেন। একেবারেই। আর আজকের জয়ের পর একটা দৃশ্য ধরা পড়ছিল গ্রিন পার্কে,
গৌতম গম্ভীর আলিঙ্গন করছেন বিরাট কোহলিকে। বিরাট কোহলি ৭,০০০ রান আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ করেছিলেন গতকাল, আর আজকেও কিন্তু একটা ভাইটাল নক খেলছিলেন। তবে এই দৃশ্যটা নিয়ে অবশ্যই প্রশ্ন করব, গৌতম গম্ভীর আলিঙ্গন করছেন বিরাট কোহলিকে। এটা একটা কি বলবো, এটা একটা সম্পর্ক দানা বেঁধেছে। একটা কথা মনে রাখতে হবে যে গৌতম গম্ভীর সদ্য এসছেন, তার কম্পালশন রয়েছে বিরাট কোহলির সঙ্গে ভালো সম্পর্ক রাখার। বিরাট কোহলির হয়তো কম্পালশন রয়েছে কারণ তিনি ক্রিকেট ক্যারিয়ারটা দুর্ধর্ষ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন না, যখন রোহিত শর্মার হাতে ব্যাট নেই। যদি বিরাট কোহলি আজকে ক্যাপ্টেন থাকতেন, ভারতীয় বোর্ড তাকে 100 বার কনসাল্ট করতো। সেক্ষেত্রে গম্ভীর কোচ হতেন কিনা আমি জানি না, যে কিং কোহলি ইন ফুল ফর্ম গম্ভীরকে কি কোচ হতেন, হয়তো হতেন না। তখন তিনি রবি শাস্ত্রীর মতো কাউকে বলতেন ফিরিয়ে আনতে। আজকে বিরাট কোহলির ক্রিকেটে পূর্ণিমার রাত নেই, বরঞ্চ কিছুটা ঢলে পড়েছেন। সেই সময় কোচ, নতুন কোচ এসছেন, তিনিও আজকে তার বয়স হয়েছে, হয়তো তিনিও চাইবেন সম্পর্ক। কিন্তু আমি বারবার করে বলছি, যে কোনো সম্পর্ক যেটা একটা স্ট্রেস থেকে তৈরি হওয়া সম্পর্ক ভালোর দিকে যায়, নতুন স্ট্রেস হলে কি দাঁড়াবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখনো সম্পর্কটা টেস্টিং পিরিয়ড আসেনি। টেস্টিং পিরিয়ড আসবে যদি বিরাট কোহলি দুটো ম্যাচে বাজে রান করেন, যদি ইন্ডিয়া হারে, যদি গম্ভীরের দিকে ক্রিটিসিজম আসে, তখন কি বিরাটকে তিনি শিল্ড করবেন? হয়তো করবেন, কিন্তু ওই স্ট্রেসটা না হলে এই রিলেশনশিপটা কতটা পোক্ত সেটা কিন্তু বোঝা যাবে না। একদমই। আর এরপরে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশ এই 2 ম্যাচের সিরিজ তো হয়েছে, সেই সিরিজে অনেকগুলো ঘটনা আমরা দেখেছি। তুমি কি একটা জিনিস খেয়াল করেছো যে বাংলাদেশ আজ অব্দি টেস্ট ম্যাচে ভারতকে হারাতে পারেনি? একদম 15টা টেস্ট ম্যাচে 13টা হেরেছে। আমি জানতে চাই যে এরপর বাংলাদেশের এই যে সাইটে বিভিন্ন সমর্থকরা কথায় কথায় ভারতকে আক্রমণ করেন, তারা কি বলছেন? তারাও মানে এখন একদম ব্যাকফুটে। এই সিরিজ শুরু হওয়ার আগে অনেক কথা হয়েছিল যে ভারতকে হারাবে, বদলা নেবে, তবে এখনো পর্যন্ত ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জিততে আমার তো উল্টে মনে হয় যে এই যে রাজনৈতিক বদলা নেব, যে ভারত আমাদের প্রতি অন্যায় করেছে, হাসিনাকে রেখে দিয়েছে, এই সব করতে গিয়ে ক্রিকেটারদের উপর আরো বেশি হয়তো চাপ বেড়ে গেছে একেবারেই। আর টেস্ট সিরিজে তো 2-0 জিতেছে অলরেডি, তবে টি-20 সিরিজেও কি 3-0 দেখছেন? টি-20টা বলা খুব ডিফিকাল্ট, ওটা সেই দিনের উপর নির্ভর করে। কিন্তু ভারত অনেক বেশি কনফিডেন্স নিয়ে নামবে। আর যদি বাংলাদেশ কোনো রকম একটা ম্যাচ জিততে পারে, তাহলে বোধহয় আবার সেই ইয়েতে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে যাবে। কিন্তু আমি বারবার করে সমর্থকদের বলবো যে ক্রিকেট খেলাটা ক্রিকেটের মধ্যে রাখাটাই কিন্তু ভালো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভারত অনেক বেটার টিম, অনেক বেটার। বুমরা, অশ্বিন, রোহিত, বিরাট, এর এক একজন নমস্য ক্রিকেটার। এইসব ক্রিটিসিজম না করে বাংলাদেশের ছেলেরা যদি গিয়ে তাদের কাছে 2-1 কথা বলে আসে, যদি শেখে, কোনো টিপস দেয়, আমার মনে হয় তারা নিশ্চয়ই দেবেন। সেটা ভারতীয় বাংলাদেশের ক্রিকেটকে অনেক বেশি হেল্প করবে। একেবারেই। একদম এই সেগমেন্টের শেষ প্রশ্নে আসছি, সেটা হচ্ছে যে এই সিরিজ থেকে ভারতের প্রাপ্তি কি? অশ্বিনের 17 রান রয়েছে, জাদেজা ভালো ব্যাটিং বোলিং করেছেন, জাসপ্রীত বুমরা ভালো বোলিং করেছেন। আপনার চোখে ভারতের প্রাপ্তি? আমার চোখে ভারতের প্রাপ্তি সবই। অপ্রাপ্তি বলতে 3 জনের। KL রাহুল সম্পর্কে আমি এখনো শিওর নই, বা আমি কেন, KL রাহুল এখনো একটা নড়বড়ে জায়গা হয়তো আছে। রোহিত শর্মা নিজে দুটো এই সিরিজে ভালো পারফর্ম করেননি, এবং মোহাম্মদ সিরাজ। এটা হচ্ছে মানে এটা কীরকম জানো তো, যে একটা স্কুল থেকে 90 জন পরীক্ষা দিয়েছিল, 70 জন ফার্স্ট ডিভিশন পেয়েছে, কি 80 জন পেয়েছে। আমরা বলছি 80 জন না পেয়ে 10 জনের কথা বলছি। এই জন্য বলছি যে সামনে তো অস্ট্রেলিয়া আসছে, ওই জন্য তোমার প্রত্যেকটা অস্ত্রকে নিখুঁত করে নিয়ে যেতে হবে। কিন্তু বাকি যেটা এই সিরিজ যেটা দেখিয়েছে, জাডেজা, অশ্বিন দুজনকেই তুমি বিদেশে অলরাউন্ডার হিসেবে খেলাতে পারো। তোমার নাম্বার 6 ব্যাটসম্যান দরকার নেই, তোমার তো ঋষভ পান্ত অলরেডি রয়েছে। জাডেজা, অশ্বিন দুজনকেই তুমি খেলাও, তাহলে তুমি 5 জন বোলার খেলাতে পারছো, যেটা একটা বড় অ্যাডভান্টেজ। একেবারেই। আর ভারত বাংলাদেশ সিরিজ নিয়ে তো আলোচনা চলছেই, তবে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। ছোট্ট বিরতি, ফিরছি খুব শীঘ্রই। ফিরে এলাম স্টেডিয়াম বুলেটিনে, 1x ব্যাট নিবেদিত স্টেডিয়াম বুলেটিন। আবার ভারতের কথাই বলতে হয়, বারবার ফিরে আসছি ভারতের কথায়। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামটা খুবই খারাপ হয়ে গেছে ভারতের অন্য স্টেডিয়ামের তুলনায়, আধুনিকত্ব নেই, অনেক সব দুর্ধর্ষ কীর্তি আছে অবশ্য গ্রিন পার্কে। জেসু প্যাটেলের সেই উইকেট নিয়ে 12 উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে হারানো, গুন্ডাপ্পা বিশ্বনাথের প্রথম টেস্ট সেঞ্চুরি জীবনের সেকেন্ড ইনিংসে, অনেক কিছু ঘটেছে কানপুরে। কিন্তু আজকে যেটা ঘটলো সেটা কোনো অংশে কম রোমাঞ্চকর নয়। মাত্র 2 দিনে একটা টিম বাংলাদেশের মতো টিমকে হারিয়ে দিল, যারা কিনা সদ্য পাকিস্তানকে 2-0 হারিয়ে এসে। গোটা সিরিজ জয়জ্যোতি দেখছি যে বাংলাদেশ একবারই একটা লড়াইয়ের মতো অবস্থায় এসেছিল,
যখন প্রথম ইনিংসে তারা চেন্নাইতে 144, ভারত 144-6, ওই জায়গাটায় অশ্বিন ব্যাটিং না করলে বাংলাদেশ কিন্তু ওই জায়গাটা পেনিট্রেট করতে পারতো একেবারেই, এবং এটি কিন্তু বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটাররাও বলছেন যে ওটাই ছিল টার্নিং পয়েন্ট। ওখান থেকে যদি ভারতকে চাপ দিত তাহলে হয়তো অন্যরকম হতো সিরিজের রং, কিন্তু ওটাই মানে টেম্পারামেন্ট কোথাও যেন বাংলাদেশ ক্রিকেটারদের এখনো হয়নি। 2000 সাল থেকে খেলছেন সেই নঈমুর রহমান ক্যাপ্টেন, তারপর থেকে এতগুলো বছর পেরিয়ে গেল, বাংলাদেশ ক্রিকেট মানে টেস্ট ক্রিকেট সাবালক হয়নি এখনো পর্যন্ত। তা আমি আরেকটা কথা বলতে চাই যে ভারতীয় দলটাও দুর্ধর্ষ। আমরা শুধু বাংলাদেশের কথা বলছি, কি কি সব প্লেয়ার, ঋষভ পন্ত, বিরাট কোহলি, KL রাহুল, শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। দুর্ধর্ষ একটা টিম তৈরি করেছে ভারত। এবং তার বাইরেও তুমি দেখো রিজার্ভসে এত সব প্লেয়ার রয়েছেন যারা যে কোনো সময় ইন্ডিয়ান টিমে ঢুকতে পারেন। এটা এভাবে যদি চলে এবং ভারত যদি চোটাঘাত মুক্ত থাকে, তাহলে ধরেই নেওয়া যায় ভারত অস্ট্রেলিয়া দুর্দান্ত খেলবে। আমি সেদিন জাহির আব্বাসের সঙ্গে দেখা হয়েছিল দুবাইতে, উনি বারবার করে বলছিলেন যে ভারতীয় টিমটা দেখলেও কি ভাল লাগে, এই যে রোহিত শর্মা কি দুর্ধর্ষ টাইমিংয়ে ব্যাট করে। এবং কথা প্রসঙ্গে বলছিলেন যে বাবর আজম আর রোহিত শর্মা দেখো আন্ডার প্রেশারও খেলে দেয়। তো এগুলো সারা পৃথিবীর লোকরা, ক্রিকেট পৃথিবীর লোকরা কিন্তু ভারতের এই টিমকে কুর্নিশ জানাচ্ছে। এবং আমরা ইন্ডিয়ান জার্নালিস্ট হিসেবে কথায় কথায় ভারতকে ক্রিটিসাইজ করি, আমরা ভারতকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করি ভারতীয় দলকে, কিন্তু আজকে এমন একটা দিন যে যেখানে ভারতীয় এই দলটাকে তাদের কিন্তু তোমাকে বাহবা দিতেই হবে। যাই হোক, আমরা অনেকক্ষণ ক্রিকেট নিয়ে আলোচনা করলাম, এবার একটু জয়জ্যোতির প্রিয় টপিকে যাওয়া যাক, ফুটবল এবং ISL। ও প্রিয় দলে যাওয়া যায় এটা এখনো বলিনি, যদিও ওর প্রিয় দলের কোচ তিনি পদত্যাগ করেছেন, কার্লোস কোয়াদ্রাত। এবং আমার কিন্তু অ্যাকচুয়ালি ধারণা ছিল যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমি এখন শুনতে পাচ্ছি সরানো হয়নি, তিনি নিজে ইচ্ছে প্রকাশ করেছেন এবং তাকে বিশাল চাপাচাপি করা হয়নি। কিন্তু খুব জয়জ্যোতি, খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে 19 তারিখে ডার্বি ম্যাচ, তার আগে ইস্টবেঙ্গলের কোচই নেই। একেবারেই মানে এটা জাস্ট ভাবা যাচ্ছে না, কারণ এফসি গোয়ার ম্যাচের পরেও তিনি যে সাংবাদিক সম্মেলনটা করেছিলেন সেখানেও তিনি বলেছিলেন খুব ঠান্ডা মাথায় যে হেরেছে দল, আমি বুঝতে পারছি যে যারা সমর্থক রয়েছেন তারা আবেগপ্রবণ, তারা ক্ষুব্ধ রয়েছেন, তবে খুব দ্রুত ইস্টবেঙ্গল কিন্তু জয়ের সরণিতে ফিরবে, কারণ যে দলটা করা হয়েছে সেটা কিন্তু স্বপ্নের দল এবং প্রত্যেক প্লেয়ার কিন্তু ভালো পারফর্মার এবং তারা কিন্তু ডেলিভার করবে, একটু সময় দিন। কার্লোস এই প্রেস কনফারেন্স করার কয়েক ঘন্টা পরেই পদত্যাগ করলেন। মনে হয় এই চাপটা, ইস্টবেঙ্গলের কোচ হওয়ার এই চাপটা তিনি নিতে পারছেন না। ইস্টবেঙ্গল কর্তারা কালকে কোয়াদ্রাতের সঙ্গে বলেছিলেন সকালবেলা, বিভাস আগরওয়াল, আদিত্য আগরওয়ালের ছেলে, অন্যতম কর্ণধার, এবং দেবব্রত সরকার। সেই মিটিংয়ে কোয়াদ্রাতকে যখন বলা হয় যে টিমে এত চোট আঘাত এরকম কেন টানো, কোয়াদ্রাত হঠাৎই বলেন যে তিনি সরে যেতে চান। এবং আমি যে শুনলাম যে কর্তারাও কিছুটা আশ্চর্য হয়ে যান, কারণ তারা ভাবেননি যে কোয়াদ্রাত এই সময় সরে যাবেন। কারণ প্রবলেম হচ্ছে যে কর্তারা যদি সরিয়ে দিতেন তাহলে তোমায় কিন্তু হেভি টাকা ড্যামেজ দিতে হতো, কারণ তুমি যখন চুক্তি করেছো শর্তে আছে তোমাকে যদি সরানো হয় নির্দিষ্ট সময়ের আগে তাহলে প্রচুর টাকা ড্যামেজ দিতে হবে। এই পেছনে আমরা এক্ষুনি যে ছবিটা দেখলাম কলিঙ্গ কাপ হাতে কোয়াদ্রাত, সেই সময় তাকে একটা উঠছিলেন, এই কিছুদিন আগে তাকে পিকে ব্যানার্জি মেমোরিয়াল প্রাইজ দেওয়া হলো, যেটা ইস্টবেঙ্গল ক্লাবে সর্বোচ্চ কোচিং পুরস্কার। তো সেখানে হঠাৎ করে এটা একটা অদ্ভুত বিনু জর্জ কোচিং করছেন। এখন দেখা যাক যে ইস্টবেঙ্গল এই বিনু জর্জের কোচিংয়েই কি খেলবে, কিভাবে হবে, এটা কিন্তু খুব দেখার মতো বিষয়। জয়জিৎ, একদমই দেখার মতো বিষয়, এবং চাপে থাকবেন বিনু জর্জও। যাই হোক, আমরা আজকে স্টেডিয়াম বুলেটিনে এতটা শুনলাম, এতটা আলোচনা করলাম, এবার কি বিদায় নেওয়ার সময় হলো? একদম, এবার বিদায় নেওয়ার সময়। আচ্ছা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা যাক 19 তারিখের মধ্যে ইস্টবেঙ্গল কাকে ডার্বিতে কোচ করে আনে। আজকের মতো শুভরাত্রি, চললাম।